আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 7টার খবর শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি সারিকা তাবাসসুম। সংস্কার নাকি সংশোধন, সংবিধান নিয়ে এমন বিতর্কে উত্তপ্ত ছিল সংসদের সর্বশেষ অধিবেশন। জুলাই সনদের বাস্তবায়ন চায় জামায়াত, আর বিদ্যমান সংবিধানেই ভরসা রাখতে চায় বিএনপি। তবে বিশ্লেষকরা বলছেন বাস্তবতাকে মাথায় রেখেই বিদ্যমান কাঠামোর মধ্যে খুঁজতে হবে সমাধান। সাদবিন শফিকের রিপোর্ট। আপনাকে ধন্যবাদ। গেল 13 জুলাই সংসদের দ্বিতীয় অধিবেশনে গঠন করা হয় সংবিধান সংশোধনে বিশেষ কমিটি। 17 সদস্যের কমিটিতে 5 জনকে রাখার প্রস্তাব করা হয় বিরোধী দলের পক্ষ থেকে। এই কমিটি গঠনের সম্মতি নেই যুক্তিতে সেদিনই সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, গণভোটের রায় কার্যকর, সংস্কার কমিশনের সদস্য হিসেবে শপথ নেয়া কিংবা জুলাই সনদের বাস্তবায়ন, এমন নানা বিতর্কে প্রথম অধিবেশনের প্রথম দিন থেকেই সরব ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ। এ নিয়ে নিজেদের পক্ষে আইনের ব্যাখ্যা বিশ্লেষণ তুলে ধরে সরকার ও বিরোধীরা। সংবিধান সংস্কারের জন্য কমিশন গঠন না করে সংশোধনের জন্য কমিটি গঠন করলে সংকটটা কোথায়, প্রশ্ন ছিল জামায়াতের এই সংসদ সদস্যের কাছে। বলছেন শক্ত আইনি ভিত্তির জন্য সংস্কার ছাড়া বিকল্প নেই। আমরা চাচ্ছি গণভোটের যে রাইট জনগণ দিয়েছে এটার পরিপূর্ণ বাস্তবায়ন। কিন্তু এখন সরকার যেটা চাচ্ছে ওই আদেশকে সম্পূর্ণরূপে ডিসকার্ড করে এটাকে এক সাইডে রেখে এটাকে অবৈধ বলে গতানুগতিক পন্থায় ওনারা সংবিধান সংশোধন করতে যাচ্ছেন। এটা আমরা টেকসই হবে বলে মনে করি না। ভবিষ্যতে আমাদের প্রজন্মকে আমরা বিপদের মুখে ঠেলে দিব, যেভাবে পঞ্চম সংশোধনীকে বাতিল করা হয়েছিল। তবে সংশোধন বা সংস্কার যেটাই বলা হোক না কেন, তা বিদ্যমান সংবিধানের আলোকে করার কথা বলছে সরকার। জাতীয় সংসদের চিফ হুইপের মতে কাউকে বাদ দিয়ে চলতে চান না তারা। সংবিধানের প্রত্যেকটা লাইন অ্যামেন্ড করাই একটা সংস্কার, যা আপনি করেন সেটাই সংস্কার। কাজে আপনি সংস্করণে যাই করেন সেটা তো আপনার এই ইনকর্পোরেট করতে হবে সংবিধানই। আমরা যেটা করতে চাই সব কিছুই হবে এইটার আলোকে, সংবিধানের আলোকে, এবং সংবিধানেই সেগুলো লিপিবদ্ধ হবে। তবে পুরো বিষয়টাকে আরো সহজভাবে দেখতে চান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের এই অধ্যাপক। বলছেন বিদ্যমান কাঠামোর মধ্যেই সংবিধান সংশোধন করা যেতে পারে। আমরা যদি বাংলাদেশের বিগত সময়ের সংসদীয় ইতিহাস পর্যালোচনা করি তাহলে দেখবো যে এই সংবিধান বিভিন্ন সময়ে সংস্কার করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে। ফলে আগামীতেও যে সংশোধনের দাবিগুলো উঠে আসছে সেগুলো বিদ্যমান সংবিধান সংস্কারের মাধ্যমে সম্ভব হতে পারে। অন্যথায় যেটা হবে, আপনার বিতর্ক দীর্ঘায়িত হবে এবং আমাদের সংকটগুলো আরো ঘনীভূত হবে। এই ইস্যুতে এরই মধ্যে রাজপথে আন্দোলনের হুমকি দিয়েছে বিরোধী দল। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরালের পর নৈতিক স্খলন প্রমাণ পাওয়ায় সাতক্ষীরা সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে জামায়াত ইসলামী। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। বিশেষজ্ঞরা বলছেন এ ঘটনায় প্রশ্নের মুখে গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ। সাতক্ষীরা 4 আসনের জামায়াতে ইসলামী সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়লে দেশ জুড়ে ব্যাপক সমালোচনা ও তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। যদিও এ নিয়ে গাজী নজরুল ইসলাম নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ব্যাখ্যা দেন। সাথে থাকা নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী দাবি করেন। প্রথম স্ত্রী ও দ্বিতীয় স্ত্রীর পক্ষ থেকেও আসে ভিডিও বার্তা, যা ঘিরে বাড়তে থাকে বিতর্ক, আরও তীব্র হয় সমালোচনা। এর থেকে বিরত না থাকলে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব। নজরুল ইসলামের বিরুদ্ধে তাৎক্ষণিক তদন্তের সিদ্ধান্ত জানিয়ে বিবৃতি দেয় জামায়াত ইসলামী। অবশেষে সমালোচনার মুখে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি সভায় গাজী নজরুল ইসলামকে জামায়াত ইসলামী থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানান, নৈতিকতা ও ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে কোনো আপোষ করবে না জামায়াত। সাংগঠনিক গঠনতন্ত্রের ৬২ ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। এরা প্রতীয়মান হয় দলের ব্যক্তি নয়। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে দল থেকে বহিষ্কারের পর তার সংসদ সদস্য পদ থাকবে কিনা। নির্বাচন বিশ্লেষক ও আইনজীবীরা জানান, দলীয়ভাবে স্পিকারের কাছে সংসদ সদস্য পদ শূন্যের আবেদন করতে পারে জামাত। ওই দলই তাকে বহিষ্কার করছে, দলের কোথাও সে নেই। তার মানে এই পদটা তখন স্পিকার মহোদয়ের কাছে দল জানালে ওটা শূন্য ঘোষণা করবে। জাতীয় সংসদের স্পিকার
তার এই বহিষ্কারাদেশের বিষয়টি আমলে নিয়ে তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য নির্বাচন কমিশনে রেফার করবে। এটি নির্বাচন কমিশনের কাছে যখন রেফার করা হবে ওরাই সিদ্ধান্ত নেবে। নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার জানান, জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের চিঠি পেলে আইন দেখে ব্যবস্থা নেওয়া হবে। এখনো আমার দৃষ্টি গোচরে আছে, তো আইনটা দেখে বলতে আছে। দলীয় শাস্তির পর সাংবিধানিক বাস্তবতা কি হবে তা নির্ভর করছে জামায়াত ইসলামী কি চায় তার উপর। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। রাজধানীর ফিলিং স্টেশনে দেখা দিয়েছে সিএনজি গ্যাসের তীব্র সংকট। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেও মিলছে না চাহিদা মতো গ্যাস। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী জানান, দুর্ঘটনায় একটি এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ায় সরবরাহ কমেছে। দুদিনের মধ্যে সংকট সমাধানের আশা তার। মাইলের পর মাইল গাড়ির দীর্ঘ সারি, ফিলিং স্টেশনগুলোতে সিএনজি গ্যাস সংগ্রহে দিনভর এমন অপেক্ষা। সপ্তাহ খানেক ধরেই ফিলিং স্টেশনগুলোতে সিএনজি সরবরাহের সংকট চলছে, যা তীব্র হয়েছে বুধবার। দীর্ঘ 7 থেকে 8 ঘন্টা লাইনে দাঁড়িয়েও গ্যাস পাননি চালকরা। বিগত 2 সপ্তাহ যাবৎ আমাদের এই সমস্যা আজকে একেবারেই বন্ধ। মোয়াখালীতে যতগুলো পাম্প আছে সবগুলোই বন্ধ। আজকে 1টা পর্যন্ত দেওয়া হয়েছে, এরপরে বন্ধ। এবার লাইনে টোটালে গ্যাস নাই। রাজধানীর প্রায় সব ফিলিং স্টেশনের চিত্র একই রকম। একাধিক স্টেশনে ঘুরেও গ্যাস না পেয়ে হতাশ তারা। 6:30 আসছি গ্যাস নিতে, এখনো এখানে আসি অপেক্ষায়, কখন পাবো ঠিক নাই। 8 ঘন্টা যাবত এখন আমি পাম্পের কাছেও আসতে পারি না, গ্যাস নাই লাইনে, কখন পাবো জানি না। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বলছেন, দুর্ঘটনায় একটি এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যাহত হচ্ছে গ্যাসের স্বাভাবিক সরবরাহ। শীঘ্রই এই সংকট কেটে যাবে বলে আশা তার। মাত্র 2টো এফএসআরও কাজ করে, গতকালকে একটা এফএসআর আগুন লেগে গেছে। লাকিলি আমার এলএনজির জাহাজ ভিড়তে যে সরে গেছে, নাহলে তো বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। এখন আজকে এলএনজি আমরা দিতে পারিনি, আমার প্রেশার ফল করে গেছে গ্যাসের। দৈনিক গ্যাসের চাহিদা অনুপাতে সরবরাহ বাড়াতে সরকার কাজ করছে বলেও জানান মন্ত্রী। শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা। আওয়ামী লীগকে ক্ষমতা রাখতে প্রশ্নবিদ্ধ নির্বাচনে ভূমিকা রাখা প্রশাসন ও পুলিশের কয়েকজন কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসর এবং ওএসডি করে অন্তর্বর্তী সরকার। সেই সুপারিশ বাস্তবায়নে উদ্যোগী বর্তমান সরকারও। তবে অভিযোগ আছে, পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও আটকে আছে প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে নেওয়া উদ্যোগ, যার নেপথ্যে আওয়ামী সুবিধাভোগী কর্তারা। ইমদাদ হকের রিপোর্ট। আওয়ামী লীগ আমলে 3টি জাতীয় নির্বাচনে নানা মহলে প্রশ্নবিদ্ধ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন, রাতের ভোট কিংবা ডামি প্রার্থী, বিশ্বাসযোগ্যতা হারায় নির্বাচনী ব্যবস্থা। বিতর্কিত সেই সব নির্বাচনে অনিয়মের অনুসন্ধানে নামে অন্তর্বর্তী সরকারের সময় গঠিত কমিশন। রিপোর্টে বলা হয়, ইসিকে নিধিরাম সর্দার বানিয়ে নির্বাচন ব্যবস্থার নিয়ন্ত্রণ সরিয়ে নেওয়া হয় প্রশাসনের হাতে। কারসাজির সাথে জড়িত 22 জেলা প্রশাসককে বাধ্যতামূলক অবসরে পাঠায় অন্তর্বর্তী সরকার। ওএসডি করা হয় 54 জনকে, যাদের বেশিরভাগই অনিয়ম দুর্নীতিতে অভিযুক্ত। চাকরির বয়স 25 হলে এসব কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরের সিদ্ধান্তও নেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। আমাদের যে সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল বিধিমালায় যে শাস্তিযোগ্য অপরাধগুলো, এখানে আসলে এখন খুব বেশি একটা কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না। এটা যদি চাঙ্গা থাকতো, লোকের ভয় থাকতো, এই ভয়টাও নাই। কিছু হবে না, এটা করে ফেলাইছি, কারণ এটা সবাই মিলে করছে। কেন তাদের বিরুদ্ধে যে শাস্তিমূলক ব্যবস্থা যদি নেওয়া হয়, তাহলে ভবিষ্যতে যারা ওই ডেস্কে কাজ করবে তারা যথেষ্ট সতর্ক হয়ে কাজ করবে, আর তা নাহলে পারে এরকম ভবিষ্যতে আরও হতে পারে। অন্তর্বর্তী সরকারের সময় ও বিএনপি সরকার দায়িত্ব নেয়ার পর শতাধিক পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠালেও আটকে যায় প্রশাসন কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার উদ্যোগটি। তবে পদ্ধতিগত জটিলতার কথা বলে বিষয়টি এড়িয়ে যেতে চাইছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। দুর্নীতির জন্য একজন কর্মকর্তাকে তিরস্কার করা যায়, সে যদি জানে যে আমাকে তিরস্কার করলেই আমি পার পেয়ে যাব, তদবির করে সে তিরস্কার নেয়, তার আর কোনো শাস্তি হয় না। আর আপনার সরকারি চাকরি আইনে 1 বছর পর্যন্ত জেল খাটলেও তার চাকরি যাবে না। তো এই যদি অবস্থা হয় তাহলে তো সে দুর্নীতি করবে। অভিযোগ উঠেছে, উদ্যোগটি থেমে যাওয়ার প্রক্রিয়ায় জড়িত
আওয়ামী সরকারের সুবিধাভোগী কর্মকর্তাদের একটি অংশ। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। উত্তরাঞ্চলে বিভিন্ন নদ নদীতে থামছে না ভাঙন, আতঙ্কে দিশেহারা বাসিন্দারা। অনেকে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন। অভিযোগ, ভাঙন ঠেকাতে কার্যকর পদক্ষেপ না নেয়ায় প্রতি বছরই দুর্ভোগের শিকার হতে হয় নদী পাড়ের মানুষদের। চোখের সামনেই নদীতে চলে যাচ্ছে মসজিদ। গেল কয়েকদিন ধরে তিস্তার ভাঙনে বিলীন হচ্ছে কুড়িগ্রামের মণ্ডলপাড়া গ্রামের বিভিন্ন স্থাপনা। দাঁড়িয়ে দেখা ছাড়া যেন কিছুই করার নেই। চিলমারির কাঁচকুলে 3 দফায় ধসে গেছে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধ। মাইকিং করে স্থানীয়দের ডেকে নদীর পাড়ে জিওব্যাগ ফেলে চেষ্টা চলছে ভাঙন রোধের। আমরা মসজিদের মাইক দিয়ে অ্যালাউন্স দিচ্ছি, আমরা যা যেখানে আছে জালি কোদাল নিয়ে আসে নদী বাঁধার জন্য। গাইবান্ধা ব্রহ্মপুত্র, যমুনা, তিস্তা, করতোয়া ও ঘাঘট নদীতে বিলীন হয়েছে বসতভিটা, আবাদি জমি, গাছপালা ও গ্রামীণ সড়ক। স্থানীয়দের অভিযোগ, কার্যকর পদক্ষেপ না নেয়ায় প্রতি বছরই দুর্ভোগের শিকার হতে হয় তাদের। যমুনা নদীর পূর্ব তীর রক্ষা গাইড বাঁধের টাঙ্গাইলের শাখারিয়া এলাকাতেও তীব্র ভাঙন দেখা দিয়েছে। 2 দিনে ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁধের 100 মিটার অংশ। পাকা সড়কেও দেখা দিয়েছে ফাটল। সড়কের সাইড ভেঙে পড়েছে, পড়ার সাথে সাথে সারা এলাকার মানুষ আতঙ্কিত। এই রোড যদি ভেঙে যায় আমাদের এলাকার মানুষ খুব ক্ষতিগ্রস্ত হবে। আমাদের এই ভাঙন কবলিত এলাকার উজানে এবং ভাটিতে পুরো সম্পূর্ণ এরিয়াতে আমরা ঝুঁকিমুক্ত করার জন্য আমাদের জিও ব্যাংক ডাম্পিং কাজ অব্যাহত রাখব। সিরাজগঞ্জে যমুনার পানি বেড়ে প্লাবিত হয়েছে সদর, কাজীপুর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুর উপজেলার নিচু এলাকা। চরাঞ্চলে দেখা দিয়েছে ভাঙন। নেত্রকোনায় পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামীণ সড়ক, নষ্ট হয়ে গেছে ধানের বীজতলা। মাফতুহা মিলি, চ্যানেল 24। ক্রিকেটের খবর, জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল। সফরে টাইগারদের ব্যর্থতার পাল্লা ভারী হলেও বিষয়টি স্বাভাবিকভাবেই দেখছেন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। সদ্য শেষ হওয়া সিরিজের অভিজ্ঞতা থেকে বিশ্বকাপে কাজে লাগাতে চায় বাংলাদেশ। বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় আড়ালে পড়েছিল বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফর। ব্যর্থতার পাল্লা ভারী করে দেশে ফিরেছে টাইগাররা। একমাত্র টেস্টে ইনিংস হারের পর অতি গুরুত্বপূর্ণ ওয়ানডে সিরিজও করেছে হাতছাড়া। টি-20 জিতলেও ভুলে যাওয়ার মতো এক সফর। ব্যাটিং কোচ অবশ্য স্বাভাবিকভাবেই দেখছেন। একটা দুইটা ম্যাচ আপনি হাত দিয়ে পারেন, কন্ডিশন ডিফারেন্ট কন্ডিশন। তো লাস্ট 7 মাস ধরে যে তারা এত ভালো ক্রিকেট খেলছে, সেই জায়গায় 1-2 ম্যাচ হারার পরে মরালি তো ডাউন হওয়ার কোনো কিছু নাই। তা আমি অসাধারণ পারফরমেন্স করেছে। 3টা ওয়ানডে এবং 3টা টি-20-র মধ্যে প্রায় 4টা ব্যাক টু ব্যাক 50 করেছেন। তার ব্যাটিং দেখে বোঝা যাচ্ছিল যে কন্ডিশন সে চমৎকারভাবে অ্যাডজাস্ট করছেন। তো এটা একটা পজিটিভ দিক আমি মনে করি। ইয়াসির রাব্বি তার কামব্যাক সিরিজে চমৎকার খেলেছেন। জিম্বাবুয়ে পেসারদের বাউন্স সামলাতে হিমশিম খেয়েছে টাইগার ব্যাটাররা। প্রস্তুতি ম্যাচ না থাকায় নাকি কন্ডিশনের সাথে মানিয়ে নিতে সময় লেগেছে। এই অভিজ্ঞতা বিশ্বকাপে কাজে লাগানোর আশা। এক্সট্রা একটা যে বাউন্স, ওই বাউন্সটা আমরা অ্যাডজাস্ট করতে আমাদের একটু সময় লেগে গিয়েছে। প্রথম টেস্ট ম্যাচ তো আমরা আসলে ভালো করতে পারিনি। পরে আমাদের থার্ড ওডিআইতে যে আমরা ওই অ্যাডজাস্টমেন্টটা করতে পেরেছি। এটা আমি মনে করি যে সামনে যে আমাদের 2027 ওয়ার্ল্ড কাপে ওইভাবে আমরা হয়তো বা প্রিপারেশন নিতে পারবো। ব্যাটিং কোচের সমালোচনা হচ্ছে চারপাশে, গুঞ্জন আছে বিদেশি কাউকে নিয়োগ দিতে যাচ্ছে ক্রিকেট বোর্ড। এ নিয়ে না ভেবে নিজের কাজে মনোযোগ বাড়াচ্ছেন আশরাফুল। লাস্ট 7 মাস ধরে আমি বলবো যে আমাদের ব্যাটাররা খুবই ভালো করছেন। একটা সিরিজ খারাপ হতেই পারে, একটা টেস্ট ম্যাচ খারাপ হয়েছে, এর আগের 4টা টেস্ট ম্যাচে কিন্তু অসাধারণ খেলেছেন আমাদের ব্যাটসম্যানরা। তো আমি চেষ্টা করছি আমার জায়গায় আমার বেস্টটা দেওয়ার জন্য। সামনে আরও কঠিন পরীক্ষা, অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক সিরিজ। কতটা আত্মবিশ্বাসী বাংলাদেশ? 10-12 দিন আগে যাচ্ছে, একটা 3-ডে ম্যাচ খেলার অপরচুনিটি আছে আমাদের। তো আমি আশা করব আমাদের সবাই যদি সুস্থ থাকে, অবশ্যই টেস্ট 2টা ম্যাচই আমরা ভালো করার চেষ্টা করব। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা। এই ছিল সকাল 7টার খবর। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন
আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।